টোনা, বাজার থেকে করলার বীজ নিয়ে আসলাম। তোমার তো দেখছি এখনো জমি চাষ দেওয়াই হয়নি। এই তো টুনি, হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ অপেক্ষা করো, তাই হয়ে যাবে। আচ্ছা, তাড়াতাড়ি করো। তোমার জমি তৈরি করা শেষ হলে করলার বীজ লাগিয়ে দিয়ে একসাথে বাড়ি যাব। মেয়েটা যে অসুস্থ হয়ে পড়ে আছে, তোমাকে আবার বাজারে যেতে হবে ঔষধ আনতে। এভাবে গল্প করতে করতে টোনা ও টুনি তাদের জমিতে কাজ করতে থাকে, আর তারা করলার বীজ লাগিয়ে দিয়ে বাড়িতে চলে আসে। মা, মা, তোমরা একা আমাকে রেখে কোথায় গিয়েছিলে মা? আমার যে একা একা বাড়িতে থাকতে আর ভালো লাগছিল না। বলো না মা, আমি কবে সুস্থ হব? আবার বাইরে ঘুরে বেড়াবো, আবার আমার বন্ধুদের সাথে খেলতে যাব। খুব শীঘ্রই সব করতে পারবি রে মা। এই তো তোর বাবা এক্ষুনি বাজারে যাবে তোর জন্য ঔষধ আনতে। আর ঔষধ খেয়ে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি রে মা। সত্যি বলছো মা? কি মজা, কি মজা! আমি সুস্থ হয়ে যাব আর আবার আগের মতো বন্ধুদের সাথে খেলা করতেও যাব। বাবা, তুমি তাড়াতাড়ি বাজারে যাও না। হ্যাঁ রে মা, এক্ষুনি যাচ্ছি। এরপর টোনা টাকা নিয়ে বাজারে চলে যায়, আর বাজার থেকে কিছু খাবার আর ঔষধ নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। মা বাবা, তোমরা একদম ভালো না। তোমরা অনেক বাচ্চা। আমি কি আমাকে মিথ্যে বলেছ যে আমি ওষুধ খেলেই নাকি সুস্থ হয়ে যাব? কিন্তু কই, আমি তো অসুস্থ হয়ে থেকে গেলাম। মারে, আমরা তো ভেবেছিলাম সুস্থ হয়ে যাবি। চিন্তা করিস না, আজ তোকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, যেন তোকে ভালো ওষুধ দেয় আর তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। টোনা, চলো টুকিকে নিয়ে হাসপাতালে যাই। কিন্তু টুনি, আমার কাছে তো কোনো টাকা নেই। যা টাকা ছিল তা দিয়ে তো কাল টুকির ঔষধ আর খাবার কিনে এনেছি। ভালো ডাক্তার দেখাতে হলে ভালো টাকার দরকার আছে টুনি। হ্যাঁ গো টোনা, তা তো দরকার আছেই। কিন্তু এখন কি হবে টোনা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতদিন না আমাদের জমির করলা ধরেছে, ততদিন তুমি অন্যের জমিতে কাজ করো। আর কয়েকদিন টাকা জমিয়ে টুকিকে হাসপাতালে নিয়ে যাব। তারপর করলা বড় হলে তোমাকে আর অন্যের জমিতে কাজ করতে হবে না। বাজারে যে করলার দাম, আমাদের সংসার তখন ভালোই চলবে। হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো। আমি তাই করছি। ইগল দাদা, আমাকে একটা কাজ দিবে? আমার একটা কাজের খুব প্রয়োজন। আমি জমির কাজ খুব ভালো করে করতে পারি। টোনা, আমি তো জানি তুমি অনেক ভালো কাজ করো, কিন্তু তোমার তো জমি আছে। তোমার জমির কাজ বাদ দিয়ে আমার জমির কাজ কখন করবে শুনি? দাদা, আমার জমির তেমন কাজ নেই। এবার জমিতে করলা চাষ করেছি, আর যা কাজ থাকবে টুনি করবে। কারণ আমার মেয়েটা খুব অসুস্থ, তার কিছু টাকা দরকার ছিল। ও আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি টোনা, আর কিছু বলতে হবে না। ঠিক আছে, তুমি আমার জমিতে কাজ করতে যাও। এইবার জমিতে ধান চাষ করব। তুমি জমিগুলো ভালো করে চাষ দিয়ে তৈরি করো। ঠিক আছে দাদা। এভাবে সারাদিন কেটে বিকেল হয়ে যায়, আর বিকেল হলে টোনা ইগলের কাছে পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে আসে। টুনি, আমার শরীরটা যে খুব খারাপ লাগছে। আমি যে বিছানা থেকে উঠতেই পারছি না। তাহলে কাজে যাব কি করে? আর কাজে না গেলে মেয়েটার চিকিৎসার টাকা কি করে জমাবো টুনি? টোনা, তোমাদের বাবা মেয়ের কি যে অসুখ হলো! দোকানের ওষুধ খেয়ে তো ভালো হচ্ছে না। টুকির সাথে তোমাকেও হাসপাতালে নিয়ে যেতে হবে। এদিকে তো সব টাকা ওষুধ আনতেই শেষ হয়ে গেল। এখন তোমাদেরকে ভালো হাসপাতালে নিয়ে যাওয়ার টাকা কোথায় পাবো? মেয়ে পাখি বলে তো আমাকে কেউ কাজও দিবে না। এখন কি করব? আমি যে কিছুই বুঝতে পারছি না টোনা। টুনি, জমিতে তো বেশ কিছুদিন আগে করলা লাগিয়েছি। জমিতে গিয়ে দেখো তো কোনো করলা ধরেছে নাকি। করলা ধরলে আমার আর কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ টোনা, ঠিক বলেছো। আমি এক্ষুনি জমিতে যাচ্ছি।
এ কি, করলা গাছে তো কোনো ফুলই আসেনি, তাহলে করলা ধরবে কি করে? কিন্তু এত বড় গাছ হয়েছে, তবু ফুল কেন আসলো না? জমির ভিতরে গিয়ে ভালো করে দেখি তো, পাতার আড়ালে কোনো ফুল দেখা যায় কি না। ও মা, এত বড় করলা! আমি তো এমন করলা আগে কখনো দেখিনি। আর এটা বুঝতে পারছি না যে কি করে শুধু একটা করলা এত বড় হলো। যাই হোক, ভালোই হয়েছে। এই করলাটা ছিঁড়ে বাজারে নিয়ে যাই, মনে হচ্ছে ভালো দামে বিক্রি করতে পারবো। এসব বলে টুনি যেই না করলাটা ছিঁড়তে যাবে, তখনই করলার ভিতর থেকে কেউ কথা বলে ওঠে। করলাটা ছিঁড়ো না, করলাটা ছিঁড়ো না তুমি, কারণ করলাটাই যে আমার থাকার ঘর। আমি করলার ভিতরেই থাকি। কে কে তুমি? করলার ভিতর থেকে কথা বলছো, বাইরে এসো। আমি বাইরে এখন যেতে পারবো না। আমাকে দেখতে চাইলে তুমি জানালার কাছে এসো। দেখো, করলার উপরেই জানালা আছে। সত্যি তো, তুমি একটা প্রজাপতি। তা এখানে করলার ভিতরে কেন থাকো? আমি প্রজাপতি নই, আমি হলাম এক পরীকন্যা। আমাদের পরিরাজের এক ডাইনি পরী আমার মায়ের সব জাদু শক্তি কেড়ে নিতে চেয়েছিল। তাই আমার মা তার কিছু জাদু শক্তি আমাকে দিয়ে প্রজাপতি বানিয়ে এই করলার মধ্যে রেখে গেছে, আর বলেছে ডাইনিকে মেরে তারপর আমাকে এখান থেকে নিয়ে যাবে। ও আচ্ছা, তা তো বুঝলাম, কিন্তু আমার যে টাকার খুব প্রয়োজন। ঘরে আমার স্বামী মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। তাই ভাবছি করলা বিক্রি করে তাদের চিকিৎসা করাবো। আমি তোমার স্বামী সন্তানকে সুস্থ করে দিব, আর তোমার অভাব দূর করে দিব। তবু তুমি এই করলাটা ছিঁড়ো না, তাহলে যে আমি বিপদে পড়ে যাব। ঠিক আছে পরি, ছিঁড়বো না। তোমার পাশে দেখো, একটা করলা ফুল ধরেছে। ওই ফুলের ভিতরে একটা স্বর্ণ মুদ্রা আছে। তুমি স্বর্ণ মুদ্রা বিক্রি করে সংসার চালাতে পারবে। কারণ এই ফুল তোমাকে প্রতিদিন একটি করে স্বর্ণ মুদ্রা দিবে। আর এই না ফুলের মধু, এই মধু তোমার স্বামী সন্তানকে খাওয়ালে তারা সুস্থ হয়ে যাবে। আর শোনো, এইসব কথা তোমার পরিবার ছাড়া কাউকে বলবে না, তাহলে তোমার ক্ষতি হতে পারে। ঠিক আছে পরি, কাউকে বলবো না। আর তোমাকে অনেক ধন্যবাদ গো। এরপর টুনি মধু আর ফুল থেকে স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। টুনি, জমিতে করলা ধরেছে, আর তোমার হাতে কি ওগুলো? দেখে মনে হচ্ছে কোনো তান্ত্রিকের কাছ থেকে পানি এনেছো। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে, আর পরি দিয়া মধু তাদের খাইয়ে দেয়, এবং সাথে সাথে টোনা ও টুকি সুস্থ হয়ে যায়। মা, মা, আমি সুস্থ হয়ে গেছি মা। ইয়ে, কি মজা, কি মজা। মা, আমি আমার বান্ধবীদের সাথে খেলতে গেলাম। টুনি, সত্যি তো আমার শরীরটাও অনেক ভালো লাগছে। তা স্বর্ণমুদ্রাটাও দাও, বিক্রি করে বাজার থেকে খাবার কিনে নিয়ে আসি। এরপর টোনা স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে চলে যায়। আরে টোনা, তুই নাকি অসুস্থ হয়ে পড়ে আছিস? তা দেখছি আবার বাজার নিয়ে বাড়িতেও যাচ্ছিস। এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হতে পারলি রে? তখনই টোনা ভুল করে কালুকে পরি সব কথা খুলে বলে, আর সব শুনে কালু টোনাকে দুষ্ট বুদ্ধি দিতে থাকে। কি বলছিস এসব? পরি মাত্র একটা স্বর্ণমুদ্রা দিয়েছে? আমি তো শুনেছি পরীরা অনেক স্বর্ণমুদ্রা দেয়। টোনা, আমার মনে হয় কি জানিস, টুনি তোকে মিথ্যে বলেছে। ওই বড় করলার ভিতরে হয়তো অনেক স্বর্ণমুদ্রা আছে। টুনি ওগুলো তার মায়ের বাড়ি পাঠিয়ে দেবে, তাই তোকে উল্টোপাল্টা বুঝিয়েছে। আমি জানি তুই সহজ সরল পাখি, তাই সব বিশ্বাস করিস। তাই তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, আজ রাতে এই স্বর্ণমুদ্রাগুলো সব চুরি করবি। কিন্তু দাদা, কিভাবে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে আসবো? কিভাবে আবার? করলাটা কেটে বের করবি, আর স্বর্ণমুদ্রা পেলে জমির এক কোণে পুঁতে রাখবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে দাদা, তাই করব। বোকা টোনা, যা বললাম তাই বিশ্বাস করলো। প্রতিদিন স্বর্ণমুদ্রা নিয়ে ধনী হওয়ার সব স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি নিজেও স্বর্ণমুদ্রা চুরি করতে পারবো না, আর তোদেরও নিতে দিব না। এসব বলে কালু সেখান থেকে চলে যায়।
দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা একটা কাঁচি নিয়ে করলার জমিতে চলে যায় এবং করলাটি ছিঁড়ে কেটে ফেলে। আর সাথে সাথে করলার ভিতরে থাকা প্রজাপতিটাও পরি হয়ে যায়। টুনিকে তো বলেছিলাম যেন এই করলাটা কেউ না ছিঁড়ে, তবু কেন ছিঁড়লে? কেন আমার থাকার জায়গাটা ভেঙে ফেললে? আমি তো তোমাদের অভাব দূর করে দিয়েছি, এখন আমি কোথায় থাকবো? আমার জীবন যে এখন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেল। আর তোমরা যে একটা করে স্বর্ণমুদ্রা পেয়েছিলে সেটাও আর কখনো পাবে না। পরি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি একজনের কাছে শুনে বেশি স্বর্ণমুদ্রার লোভে এই করলাটা কেটেছি। ভেবেছিলাম করলার ভিতরে অনেক স্বর্ণমুদ্রা আছে। আমি ক্ষমা করতে পারবো, কিন্তু তোমাদের আর উপকার করতে পারবো না। বেশি লোভ করতে গিয়ে আর সব হারালে। আমি আর এখানে থাকতে পারবো না, কারণ ডাইনি আমাকে খুঁজছে। এই বলে পরি সেখান থেকে চলে যায়। আর টোনা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে এবং টুনিকে সব কথা খুলে বলে। তুমি পরীর অনেক বড় সর্বনাশ করেছো। এখন পরীর কাছ থেকে ডাইনি সব শক্তি কেড়ে নিবে, আর সাথে আমরাও তো অভাবে পড়ে গেলাম। এজন্যই বলি, কখনো অন্যের বুদ্ধিতে কোনো কাজ করতে নেই, কারণ সবাই ভালো বুদ্ধি দেয় না, টোনা। হ্যাঁ টনি, তুমি ঠিকই বলেছো। আমি আজ অন্যের কথা শুনে লোভে পড়ে সবকিছু পেয়েও হারালাম। আর কখনো এমন লোভ করব না। এরপর টোনা তার লোভের জন্য আফসোস করতে থাকে। আর তারা আবারও আগের মতো অভাব অনটনের মধ্যে দিয়ে দিন পার করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মুন্নি, খাবার খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। তোমার বড় বউ টুনিকে ডেকে খাবার চাইতে পারো না? শুধু সবসময় আমাকেই যে বলো এটা দাও ওটা দাও। আমাকে কি কাজের মেয়ে মনে হয়? কাজ করার জন্য আমাকে বিয়ে করেছো? না মুন্নি, কি সব বলছো এসব? তোমাকে দেখলাম তাই তোমার কাছেই খাবার চাইলাম। তা টুনি কোথায়? ডাকো দেখি। কোথায় আবার? ঘরে শুয়ে শুয়ে আরাম করছে নিশ্চয়। আর আমাকে সংসারের সব কাজ করতে দিয়েছে। টুনি দিদি, টুনি দিদি, টোনা তোমাকে ডাকছে খাবার দিতে। আমার শরীরটা ভালো লাগছে না, বিছানা থেকে উঠতেই পারছি না। তুই একটু খেতে দে আজ। আমি এখন উঠলেই যে পড়ে যাব। হয়েছে, আর নাটক করতে হবে না। বেশ কিছুদিন থেকেই দেখছি তুমি এই বাহানা ও বাহানা করে সারা দিন শুয়ে কাটিয়ে দাও। আর আমার হয়েছে যত জ্বালা, সংসারের সব কাজ আমাকেই করতে হচ্ছে। বিয়ের আগে ভেবেছিলাম সতীনের উপর বিয়ে করলে কাজ করতে হবে না, এখন দেখছি উল্টো আরো কাজ বেড়েছে আমার। ধুত্তেরিকা। মুন্নি, এভাবে বলছিস কেন? কিছুদিন আগে তোকে এত কাজ করতে দিয়েছিলাম বল? আমি তো ইচ্ছে করে শুয়ে থাকি না, শরীর খারাপ লাগে তাই তো শুয়ে থাকি। আমাকে নতুন করে আর বোঝাতে হবে না। কি হয়েছে? তোমরা এইভাবে ঝগড়া করছো কেন? দেখছো তো টুনি অসুস্থ, এজন্য শুয়ে আছে। ঠিক আছে, আমার খাবার বেড়ে দিতে হবে না, আমি একাই বেড়ে নিয়ে খাবার খাচ্ছি। জানি তো, সব জানি। তুমি বড় বউকে বেশি ভালোবাসো, এটা বললেই পারো। আজ আমিও শুয়ে থাকবো, করবো না, পারবো না আমি রান্না করতে। দেখি কিভাবে ও নাটক করে। পেটে খাবার না গেলে নাটক এমনি বের হয়ে যাবে। আজ বরং আমি রান্না করতে চাই। মুন্নির কথা শুনতে আর ভালো লাগছে না আমার। ওরে বাবা রে, আমি যে পড়ে গেলাম। মাথাটা এমন ঘুরছে কেন? এখন আমি উঠবো কি করে? কি হয়েছে? নাটক করে পড়ে গেছো? কি ব্যাপার টুনি, তুমি মেঝেতে পড়ে আছো কেন? কেন জানি মাথাটা খুব ঘুরছে গো। এসেছিলাম রান্না করতে, আর কিভাবে যে পড়ে গেলাম বুঝতেই পারিনি। তোমার শরীর খুব খারাপ হয়েছে, তাই পড়ে গেছো। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার বাবু, আপনাকে এক্ষুনি আমার বাড়িতে যেতে হবে। কেন টোনা, কার কি হয়েছে? আমার স্ত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ও আচ্ছা, চলো দেখি কি হলো। দেখি পরীক্ষা করে কি হয়েছে। টোনা, তোমার ঘরে খুশির সংবাদ এসেছে। ঘর আলো করে নতুন সদস্য আসতে চলেছে। তাই নাকি? আমি বাবা হব, আসলে খুব খুশি লাগছে। খুশি হলে হবে না, তোমার বউয়ের অবশ্যই খেয়াল রাখবে আর কোনো ভারী কাজ করতে দিবে না।
তাহলে সমস্যা হতে পারে। আমায় এবার 500 টাকা দাও, চলে যাব। ডাক্তার বাবু, খুশি হয়ে আমি 1000 টাকা দিলাম, এই নিন। দিদি, আমাকে ক্ষমা করে দাও। তুমি শুয়েছিলে বলে আমি তোমাকে বলতাম নাটক করো। আজ বুঝতে পেরেছি দিদি, আমারও খুশি লাগছে। আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে। ধুর পাগলি, আমি কোনো মন খারাপ করিনি, তুই তো না বুঝেই বলেছিস। দিদি, তুমি কিন্তু আর একটা কাজও করবে না, আমি সব করব, নইলে তোমার সমস্যা হতে পারে। আমাকে এক গ্লাস পানি দে তো, কেন জানি খুব পানি পিপাসা পেয়েছে। দিদি, ঘরে তো পানি নেই, নদী থেকে পানি আনতে হবে। তুমি অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসছি। তারপর মুন্নি কলস নিয়ে নদীতে যায় পানি আনতে, আর ভরা কলসিটা তার পিঠের ওপর নেয়। এই ভরা কলসটা তো দেখি খুব ওজন লাগছে। না, আমাকে যে নিয়ে যেতেই হবে, বারবার পানি নিতে আসবে কে? এরপর মুন্নি কলস নিয়ে উঠতে থাকে। খুব ভারী লাগছে, তবু পানিগুলো ভরা আছে, পড়ে যায়নি। আর কিছুক্ষণ কষ্ট করে নিয়ে যাই। ওরে বাবারে বাবা, ওরে মারে, কি হলো? পেটে খুব ব্যথা পেলাম, আর কলেজ ভরা পানিগুলো সব পড়ে গেল। এখন টুনি দিদিকে কি খাওয়াবো? মুন্নি, তুমি এই কি অবস্থা তোমার? আমি টুনিকে পানি খাইয়েছি, তুমি বাড়ি চলো। আমি যে পেটে খুব আঘাত পেয়েছি, উঠতে পারবো না। তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর টোনা মুন্নিকে হাসপাতালে নিয়ে যায়, আর ডাক্তার মুন্নিকে দেখে বলে, ডাক্তার বাবু, আমার বউয়ের কি সমস্যা? ভালো হবে তো? হ্যাঁ, ভালো হবে। কিছু ওষুধ লিখে দিব, খেলেই ভালো হবে। কিন্তু একটা বড় সমস্যা হয়েছে। তোমার বউ পেটে আঘাত পাওয়ার কারণে ডিম্বথলি নষ্ট হয়ে গিয়েছে, সে আর কখনো মা হতে পারবে না। এ কি বলছেন ডাক্তার বাবু? টোনা, মুন্নি পানি নিয়ে আসেনি, সে কখন গেছে পানি আনতে। তারপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে, আর আড়াল থেকে মুন্নি সব শুনতে পায় আর কাঁদতে থাকে। এ কি সর্বনাশ হয়েছে আমার, আমি মা হতে পারবো না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, আর মুন্নি কাঁদতে থাকে। বিধাতা, আমার জীবনটা নিয়ে নিতে পারলে না? মা না হতে পারলে আমি আমি এই জীবন দিয়ে কি করব? আমাকে মরণ দাও বিধাতা, মরণ দাও। মুন্নি, তুই কাঁদছিস কেন? আমার সন্তান কি তোর সন্তান না? যা হবার হয়ে গেছে, আজ থেকে তোর সন্তান আমার সন্তান একই। বড় হলে কি আর আমাকে নিজের মা মনে করবে? আমাকে তো সৎ মাই মনে করবে। না মুন্নি, আমরা দুজন ওর নিজের মা, ওকে কখনো বলবো না তুই সৎ মা। এবার নে তো তোর মেয়েকে নে, যা বাইরে গিয়ে বন ঘুরে দেখা, ছোট্ট থেকে সব চিনে রাখুক। ঠিক আছে দিদি, দাও। মা, তুই এখানেই থাক, আমি তোর জন্য সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে আসি। আহারে, কি সুন্দর বাচ্চাটা! মনে হচ্ছে ওর মা এই জঙ্গলে ওকে বনবাসে দিয়েছে। আমার তো বাচ্চা নেই, আমি একে নিয়ে যাই। এরপর কাকুলি কাক টুকিকে নিয়ে যায়। এদিকে মুন্নি এসে দেখে টুকি নেই। এ কি, টুকি কোথায় গেল? এখন আমি টুনি দিদিকে কি বলবো? নিজের তো কোনো দিন সন্তান হবে না, টুকিকে নিজের সন্তান হিসেবে পেয়েও হারালাম। না, আমি টুকিকে না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবো না। এই বনে খুঁজতে থাকি টুকিকে, দেখি পাই কিনা। বাচ্চাটা মনে হয় কিছুই খায়নি, আমি কিছু খাবার খুঁজে নিয়ে আসি। টুকিকে বাড়িতে রেখে কাকুলি খাবার আনতে যায়। কি ব্যাপার, মেঘ না চাইতেই বৃষ্টি? আমার বন্ধুর বউ বাচ্চার জন্য পাগল হয়ে গেছে, আর বলেছে বাচ্চা দিলে আমাকে অনেক সোনার মোহর দিবে। আমি বরং এই বাচ্চাটিকে দিয়ে আসি, কাকুলি এজন্যই বুঝিয়ে কে এনেছে। ইগলি বৌদি, এই নাও তোমার বাচ্চা। বলেছিলাম না তোমাকে বাচ্চা এনে দিব?
এবার এবার আমাকে সোনার মোহর দাও। সত্যি সত্যি এটা আমার বাচ্চা? দাঁড়াও, তোমার জন্য আমি সোনার মোহর নিয়ে আসছি। এই নাও সোনার মোহর। ঠিক আছে বৌদি, এবার আমি আসি। অন্যদিকে কাকুলি কাক বাড়িতে এসে দেখে টুকি বাড়িতে নেই। টুকি, টুকি, টুকি কোথায় গেল? তুমি যাকে খুঁজছো আমি ওকে আমার বন্ধুর বউয়ের কাছে বিক্রি করেছি। কি বলছো তুমি? আমার ছানা নেই বলে আমি ওকে বন থেকে নিয়ে এসেছি, আর তুমি কি না ওকে বিক্রি করে দিয়েছো? বলো তোমার কোন বন্ধুর বউকে দিয়েছো, বলো। তা শুনে তুমি কি করবে? আমি সোনার মোহর নিয়েছি, ওই বাচ্চা সে আর তোমাকে ফিরিয়ে দিবে না, বুঝেছো? আমি ছলে বলে কৌশলে ফিরিয়ে আনবই। আমার মনে হচ্ছে ও আমার পেট থেকে হয়েছে, এত মায়া লাগছে যে কেন। হায় হায়, মুন্নি আমার মেয়েকে নিয়ে কোথায় গেল? পালিয়ে গেল নাকি? মেয়েকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। যাই, আমি ওদের খুঁজতে যাই। এরপর টুনিও তার মেয়েকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি কথা বলা শিখে যায়। টুকি ইগলিকে বলে, মামা, আমি বাইরের বাগান থেকে ঘুরে আসি। না রে মা, তুই যে অনেক ছোট, আবার হারিয়ে যাবি। না মা, আমি হারাবো না। আমি তো শুধু বাড়ির বাইরেই যাব, আর কোথাও যাব না। ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। এরপর টুকি বাইরের বাগানে যায় আর সেখানে একটি প্রজাপতি দেখতে পায়। কি সুন্দর প্রজাপতি, একে ধরে নিয়ে যাব। মাটিকে খুশি হবে। এই প্রজাপতি দাঁড়া দাঁড়া। প্রজাপতি উড়তে উড়তে অন্য একটি বাগানে পৌঁছে যায়। ওই বাগানে বাঘ থাকতো পাখি শিকার করার জন্য। টুকি প্রজাপতির পেছন যেতে যেতে সেই বাগানে ঢুকে পড়ে। এই তো একটা শিকার পেয়ে গেছি, এখন বাগানের দরজা বন্ধ করে দেই। এই পাখি তো উঠতে পারে না, একেবারে ছোট, একে ধরতে সুবিধা হবে। একে, আমি তো বাঘের কবলে পড়ে গেছি। বাঘ আমায় যদি খেয়ে ফেলে তখন কি হবে? তোকে তো খাওয়ার জন্যই ধরেছি। না না না, আমাকে খেও না, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, যাই দেখি তো। এ তো টুকি, সেই মেয়ে। কিন্তু এই বাঘের হাত থেকে কি করে বাঁচাবো? যদি বাঘ আমাকে মেরে ফেলে? না না, পারবো না। ওই তো একটা পাখি আসছে, দেখি ওই পাখি হয়তো বাঁচাতে পারে। আমি গাছের আড়ালে লুকিয়ে পড়ি। এ তো টুকি বাঘের কবলে পড়েছে। না বাবা, আমি বাঁচাতে পারবো না। আমি বললাম লুকিয়ে যাই, দেখি কেউ বাঁচায় কিনা। আরে আরে, আমার মেয়ে টুকি না? যেভাবে হোক আমার মেয়েকে বাঁচাতে হবে, ও তো উড়তে পারে না। এদিকে মুন্নিও গাছে লুকিয়েছিল, সেও বাঁচাতে যায় না। আর অন্য পাখিরাও দেখছিল, ইগলি কাকুলি, তারাও কেউ টুকিকে বাঁচাতে যায় না। টুনি জীবনের ঝুঁকি নিয়ে টুকিকে পায়ের সাথে নিয়ে উড়ে বাঘের কাছ থেকে পালিয়ে আসে। মা টুকি, তোকে না বলেছিলাম কোথাও যাবি না? আজ তোর কিছু হলে আমি আমার মেয়েকে কোথায় পেতাম? টুকি আমার মেয়ে, ওকে আমি বনে পেয়েছিলাম, কিন্তু আমার স্বামী লোভে পড়ে ওকে বিক্রি করে দিয়েছে। আমি তোমার সোনার মোহর ফিরিয়ে দিব ইগলি দিদি। আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও। চল মা, বাড়ি চল। এ আমার মেয়ে, ছোটবেলায় ওকে বনে ঘুরতে এনে হারিয়ে ফেলেছিলাম, তখন থেকে খুঁজে চলেছি। আজ পেয়েছি। মা টুকি, চল চল আমার সাথে। চুপ করো তোমরা, তোমরা কেউ আমার মানো। মা হলে ঠিক আমাকে বাঘের হাত থেকে বাঁচাতে। আমার মা হলো টুনি, যিনি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। আসলেই টুনি দিদি তোর নিজের মা, এজন্যই বাঁচিয়েছে। আমরা তো তোর এমনি মা, তুই বিপদে পড়েছি দেখেও তোকে বাঁচাইনি, না বাঁচিয়ে দূর থেকে দেখছিলাম। হ্যাঁ রে মা, মুন্নি ঠিকই বলেছে। তুই তোর মায়ের সাথে যা, আমাদের ক্ষমা করে দে। আমরা শুধু নামমাত্রই মা ছিলাম, কাজের নয়। তোমরা মন খারাপ করো না,
তোমরা একদিন হলেও টুকিকে নিজের সন্তান মনে করেছো, তাই টুকি আমাদের চার মায়ের সন্তান। চার মা টুকিকে আদর করবে, আমরা চার মা মিলে টুকিকে আদর করব। আর টুকি কিছুদিন করে করে চার মায়ের কাছেই থাকবে। হ্যাঁ টনি বোন, তুমি ঠিকই বলেছো। আমার ভাগ্যটা কত ভালো, আমি চার মা পেলাম, কি মজা। এরপর থেকে টুকি তার চার মায়ের কাছেই থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।